আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র অর্থের সময় মূল্য এই স্পেশাল অধ্যায়ে আজকে আমাদের সুপার স্পেশাল 4 নম্বর লেকচার। তো আমাদের স্পেশাল 4 নম্বর লেকচারে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা শুরু করব, সেটা হচ্ছে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে অর্থের সময় মূল্যকে গুরুত্ব দেওয়ার বিষয়টা। প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ডের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য একজন আর্থিক ব্যবস্থাপককে 4টি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, এটা মনে রাখবা। একটা প্রতিষ্ঠানে দায়িত্ব যিনি পান, যিনি প্রতিষ্ঠানের দেখাশোনা করেন, প্রতিষ্ঠানের অর্থের লেনদেনের হিসাব যিনি রাখেন, তাকে বলা হয় আর্থিক ব্যবস্থাপক। তো সেই আর্থিক ব্যবস্থাপক মানুষটাকে 4টি সিদ্ধান্ত গ্রহণ করে কাজ করতে হয়, যেমন বিনিয়োগ করার সিদ্ধান্ত, অর্থায়নের সিদ্ধান্ত, লভ্যাংশের সিদ্ধান্ত এবং তারল্যের সিদ্ধান্ত। এই 4টা বিষয়ের উপর ডিপেন্ড করেই একজন ব্যবস্থাপক একটা প্রতিষ্ঠানকে মেনটেন করে বা প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব নেয়। কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও। ইমতিয়াজ, প্রিয়ানুর একটু কথা বলো, কথাগুলো বুঝতে পারলা কিনা মনে রাখবা 4টা বিষয়। আচ্ছা, এই সিদ্ধান্ত সমূহ গ্রহণের সময় আর্থিক ব্যবস্থাপকের জন্য অর্থের সময় মূল্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ক নাম্বার, সুযোগ ব্যয়ের ক্ষেত্রে কোন একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয়। যেমন তোমার কাছে 5 লক্ষ টাকা আছে, তো এই 5 লক্ষ টাকায় তুমি একটা খাতে বিনিয়োগ করতে চাও। সাপোজ তুমি চিন্তা করলা 2টা খাত তোমার সামনে এখন আছে। একটা হচ্ছে তোমার ব্যাংকের খাত, ব্যাংকে তুমি জমা রাখলা, সাপোজ 1 বছর পর তুমি কিছু মুনাফা পাইলা। অথবা তুমি একটা ফার্মে এই 5 লক্ষ টাকা বিনিয়োগ করবা। ফার্ম বলতে সাপোজ গরুর ফার্ম মনে করি, যারা ফার্ম দেয় আর কি। তুমি যখন বিনিয়োগ করলা, সাপোজ ফার্ম যে খাত আছে সে খাতে বিনিয়োগ করলা, তো সেই টাকাটা যখন বিনিয়োগ করছো ফার্ম খাতে, অন্য যে খাত ছিল ব্যাংক, সেই ব্যাংকে কিন্তু তুমি বিনিয়োগ করতে পারতেছো না। তার মানে কি, আমরা যদি কোনো কিছু বিনিয়োগ করি তাহলে একটা সেক্টরে বিনিয়োগ করলে অন্য সেক্টর সেই বিনিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়। এই হচ্ছে সেই লাইনের ব্যাখ্যা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, একে অর্থায়নের বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। এই বিষয়টাকে বলা হয় বিনিয়োগের সুযোগ ব্যয়। অর্থের সময় মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে এই সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা যায়। উদাহরণ হিসেবে বলা যায়, একটি জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হয়। সাপোজ তোমাদের যে জমিটা আছে, বর্তমানে মনে করতেছি একটা জমি আছে, 1 কাঠা জমি, সেই জমিটার দাম 20 লক্ষ টাকা মনে করো। তো 10 বছর পর সেই জমির দাম কত হবে? 40 লক্ষ টাকা, দ্বিগুণ হবে। হ্যাঁ, তো বলতেছে অপরদিকে সোনালী ব্যাংকে সঞ্চয় হিসাবে সুদের হার ধরা যাক 8%, অর্থাৎ 100 টাকায় 8 টাকা সুদ দিবে। আর জমি কিনলে সোনালী ব্যাংকে টাকা রাখা যাবে না, তাই জমি কেনার সুযোগ ব্যয় এক্ষেত্রে 8%। এই লাইনটা একটু বুঝো। আমি যদি জমি কিনি, দেখা যাবে 10 বছর পর আমাদের দ্বিগুণ হবে জমির দামটা, বিক্রি করলে লাভবান হব। আর সেই টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি তাহলে আমি সুদ পাবো। কত টাকা সুদ পাবো? 8%, মানে 100 টাকা কি 8 টাকা হবে, বা 8% সুদ পাবো। 8 টাকা হবে। তো এখন কথা হচ্ছে, এই যে আমরা জমি কিনতে চাইতেছিলাম, কিন্তু চিন্তা করলাম জমি কিনলে তো ব্যাংকে টাকা রাখতে পারবো না, তাহলে জমি কেনার সুযোগ ব্যয়ের পরিমাণটা হচ্ছে অপর খাতের শতকরার হিসাবটা। অপর খাতে শতকরা কত ভাগ পাইতাম? 8%, তাহলে 8%। অর্থাৎ একটা সেক্টরের যেই মূল্যটা, সেই বিষয়টা অন্য সেক্টরের সম্ভাবনার উপর ডিপেন্ড করে, যে কতটুকু আমরা পাচ্ছি মুনাফা, সেই হিসাবে এটা মেজার হয়। তো জমি কেনার সুযোগ ব্যয় হচ্ছে কত পার্সেন্ট? 8%। এটা আর কি মনে রাখবা। এবার হচ্ছে খ নাম্বার, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। বিনিয়োগ সিদ্ধান্ত
আর্থিক ব্যবস্থাপকের নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তুমি কোন খাতে ব্যয় করলে বা বিনিয়োগ করলে তোমার লাভ বেশি হবে, কোন খাতে বিনিয়োগ করলে লস বেশি হবে, এই বিষয়ে তোমাকে বুঝে শুনে কাজ করতে হবে। এজন্য বিনিয়োগ খাত নিয়ে চিন্তা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক ব্যবস্থাপককে। কোনো প্রকল্পে কখন, কিভাবে এবং কি পরিমাণ বিনিয়োগ করলে ফার্ম স্বল্প ঝুঁকিতে সর্বোচ্চ লাভ করতে পারে, এই সিদ্ধান্ত নিতে হয় আর্থিক ব্যবস্থাপককে। অর্থাৎ মনে করো তুমি একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছো, সেই প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের। এখন তুমি চিন্তা করবা যে এই প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে 5 বছরের জন্য, আগামী 5 বছরের জন্য। এখন আগামী 5 বছরের কোন কোন মৌসুমে আমি এই ফ্যাক্টরিতে কত টাকা ইনভেস্ট করব, আর কিভাবে ইনভেস্ট করব, আর কত টাকা ইনভেস্ট করলে আমি কতটুকু মুনাফা পাবো, কত দ্রুত মুনাফা পাবো, বা আমি কি ক্ষতির সম্মুখীন হব কি না, কোন কোন মাসে অর্থ বিনিয়োগ করলে লাভটা বেশি হয়, কোন কোন মাসে অর্থ বিনিয়োগ কম করলে লাভ কম হয়। অর্থাৎ আমি আসলে তোমাদের বোঝাতে চাচ্ছিলাম এইটা, যদি মনে করি এরকম। ওয়ালাইকুম সালাম, তিশা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বলতেছিলাম, মনে করো একটা কম্বল বা একটা লেপ বিক্রি হয় কোন কালে সবচেয়ে বেশি, কম্বল, ল্যাপ এগুলো কোন কালে সবচেয়ে বেশি বিক্রি হয়? শীতকালে। শীতকালে, আচ্ছা, ভেরি গুড। এখন তুমি যদি তোমার ওই ফ্যাক্টরিতে, সাপোজ মনে করি সেটা হচ্ছে তোমার ফ্যাক্টরি, পোশাক তৈরি ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে যদি গরমকালে, একটু ওয়েট করো, হ্যাঁ একটু ওয়েট, এটা কল আসছে, এটা রিসিভ করেছি। স্যারের গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। তুমি জাননি কেমনে? তোমরা যে এই কথাটা বললা, কথাটা সেভ হয়ে গেছে, বুঝছো? এই কথাটা কে বলছো? প্রিয়ানু না? এরকম কথা বলা উচিত না, কিন্তু এরকম কথা বলা উচিত না, সম্মান রাখা উচিত। ঠিক আছে? এই কথা কিন্তু রেকর্ড হয়ে গেছে এখন, এই রেকর্ডটা আমি ইউটিউবে আপলোড করব, তখন দেখবে সবাই। এগুলো আর বইলো না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো যেটা বললাম আর কি, যেখানে ছিলাম, কই ছিলাম জানি, আর আমি তো হারাই ফেলছিলাম। আচ্ছা, ওই যে শীতকালীন যে বিষয়টা, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি গরমকালে এই যে কম্বল বলো, তারপর হচ্ছে ল্যাব বলো, এগুলো বেশি বেশি তৈরি করি তোমার ফ্যাক্টরিতে, তাহলে এগুলো কিন্তু বিক্রি তখন হবে না। কেন হবে না? কারণ এগুলো তো তখন কিনবে না কেউ। শীতকালে তুমি এটা যদি করো, বিজনেস চালু করো, এটা ভালো বিক্রি হবে। তার মানে তুমি যখন একটা ফ্যাক্টরির দায়িত্ব নিচ্ছ, সেই ফ্যাক্টরিতে কোন কোন মৌসুমে কখন টাকা বিনিয়োগ করলে তোমার লাভটা বেশি হবে সেটা তুমি বুঝতে পারো আগে থেকেই, তাই না? তো তুমি সেই ক্ষেত্রে বিনিয়োগটা করবা, তাহলে তোমার লাভটা বেশি হবে। এটাই তো, আশা করি বুঝতে পারছো। তো এটা আমাকে জানাইও, প্রিয়ানোর আর হচ্ছে গিয়ে তৃষা, তোমরা বুঝতে পারছো কিনা ব্যাপারটা? ওকে, এরপর দেখো নেক্সট পরবর্তী অংশ। তো হ্যাঁ, এই তাই আর্থিক ব্যবস্থাপক তার সম্ভাব্য বিনিয়োগ প্রকল্পের ভবিষ্যৎ নগদ প্রবাহ সমূহকে অর্থের সময়মূল্যের প্রয়োগের মাধ্যমে বর্তমান মূল্য, বর্তমান মূল্য, অভ্যন্তরীণ আয় হার সহ মূলধন বাজেটিং এর বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। অর্থাৎ একজন আর্থিক ব্যবস্থাপক অনেক সূক্ষ্ম চিন্তা ভাবনা করেন যে ভবিষ্যতে আমার কত টাকা আয় হবে, আমি যদি আজকে এত টাকা অ্যামাউন্টে বিনিয়োগ করি, বা আমি যদি এভাবে বিনিয়োগ করি তাহলে ভবিষ্যতে আমার কীরকম লাভ লস হবে, ক্ষতি হবে, এই বিষয়গুলো অনেক চিন্তা ভাবনা করেই আমাদের বিনিয়োগ করা হয় আর্থিক ব্যবস্থাপককে। সুতরাং দেখা যায় আর্থিক সিদ্ধান্ত গ্রহণে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম। এ হচ্ছে খ নং পয়েন্টটা। তো এখানে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে যাই গ নাম্বার, আর্থিক সিদ্ধান্ত গ্রহণে। আর্থিক ব্যবস্থাপককে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থায়নের উৎস শনাক্তকরণ করতে হয়। কোথা থেকে অর্থগুলো আসতেছে সেটা তাকে দেখতে হয়, নির্ধারণ করতে হয়, মূলধনের পরিমাণ নির্ধারণ করতে হয়, ঝুঁকি নির্ণয় করতে হয়, প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হয়, সংগৃহীত মূলধন
ঋণের মাধ্যমে হলে কিস্তির পরিমাণ নির্ণয় করতে হয়, সুদের হার নির্ধারণ করতে হয়, ইত্যাদি কাজ করতে হয়। এইসব কাজ করার ক্ষেত্রে অর্থের সময়মূল্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমরা যে একটা ফ্যাক্টরিতে বিনিয়োগ করতে চাচ্ছি, সে বিনিয়োগ করব, সেই টাকাটা আমি কই থেকে পাবো, আর সেই টাকাটা আমরা কিভাবে নিয়ে এসে বিনিয়োগ করব, আর সেই টাকা বিনিয়োগ করলে কতটুকু ঝুঁকি হবে, কতটুকু আয় হবে, কতটুকু লস হবে, আর সেই টাকাটা যে আমি কিস্তি হিসেবে নিয়ে আসতেছি, কিস্তিতে সুদের হার কত হবে, এই সব কিছু বিষয় আমাদের আর্থিক ব্যবস্থাপককে অনেক চিন্তা ভাবনা করে কাজগুলো করতে হয়। তো এই গণক পয়েন্টটা বুঝতে পারছেন? এটা আমাকে জানায়েন। জি স্যার। এরপর হচ্ছে গহ, লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণে আর্থিক ব্যবস্থাপককে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে হয়। নেট লাভের কত অংশ, নেট মানে মোট লাভের কত অংশ লভ্যাংশ আকারে বন্টন করা হবে এবং কত অংশ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে, এই বিষয়টা এই আর্থিক ব্যবস্থাপককে আগে থেকেই চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। সাপোজ মনে করো যে একটা বিজনেস করতে গেছো, তো 5 বছর পর তোমার সাপোজ লাভ হয়েছে, লাভ কত হয়েছে, সব মনে করি 5 বছর পর 5 লক্ষ টাকা লাভ হয়েছে। এখন তুমি 5 লক্ষ টাকার লভ্যাংশ সম্পূর্ণটা কি তুমি নিজে ব্যবহার করবা বা নিজে গ্রহণ করবা, নাকি এখান থেকে কিছু পরিমাণ অংশ তোমার পরবর্তী বিজনেসের জন্য রেখে দিবা? অবশ্যই এখান থেকে সাপোজ 2 লক্ষ টাকা পরের বছর বিজনেসের জন্য রেখে দিলা, সঞ্চয় করলা, আর বাকি 3 লক্ষ টাকা দিয়ে নিজের পরিবারের যাবতীয় জিনিস কিনলা, যা নিজের প্রয়োজন মিটালাম আর কি। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা একটা বিজনেস করার পর বাৎসরিক যে লাভটা পাই, সেই লভ্যাংশের কতটুকু আমরা সংরক্ষণ করব আর কতটুকু ব্যয় করব, সেই বিষয়টা আমাদের সে বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করতে হয়। কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে কোন ক্ষেত্রে লভ্যাংশ প্রদান করলে প্রতিষ্ঠানের মোট সম্পত্তি বৃদ্ধি পাবে, আবার কোন ক্ষেত্রে লভ্যাংশ প্রদান না করলে প্রতিষ্ঠানের মোট সম্পদ বৃদ্ধি পাবে, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। আর্থিক ব্যবস্থাপককে অর্থের সময়মূল্যের প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ নির্ণয়পূর্বক লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এবার যাই পরবর্তী নাম্বার, তারল্য সিদ্ধান্ত গ্রহণে। তারল্য মানে কি? আমি কিন্তু পড়াইছিলাম তারল্য। নগদ অর্থ। এক্সিলেন্ট, নগদ অর্থ বা জমাকৃত যে অর্থটা থাকে সেটা তারল্য। ওকে, তারল্য সম্পদ। আচ্ছা, থ্যাংক ইউ, মনে আছে তাহলে। তো আর্থিক ব্যবস্থাপককে অবশ্যই তার প্রতিষ্ঠানের তারল্য সম্পদ সম্পর্কে বা সেই সম্পদের দিকে দৃষ্টি দিতে হবে। প্রয়োজনীয় তারল্য প্রতিষ্ঠানের চলতি ব্যয় নির্ধারণ, ভবিষ্যৎ বিনিয়োগ, ভবিষ্যৎ দেনা পরিশোধ ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। আর্থিক ব্যবস্থাপককে অর্থের সময়মূল্যের প্রয়োগের মাধ্যমে ভবিষ্যৎ সম্ভাব্য ব্যয় নির্ধারণপূর্বক প্রয়োজনীয় তারল্য ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বা সিদ্ধান্ত গ্রহণ করেন। আর উপরের আলোচনা থেকে দেখা যায় বিভিন্ন ধরনের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অর্থের সময়মূল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এই হচ্ছে আমাদের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থের সময়মূল্যের বেশ কিছু পয়েন্টের স্পেশাল কথা। তো এটা আমাকে জানাইও যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলা কিনা। জি স্যার। থ্যাংক ইউ তৃষা, তারপর হচ্ছে ইমতিয়াজ, প্রিয়ানুর, তোমরা সুন্দরভাবে ক্লাসে জয়েন করছো, খুশি হলাম। তোমাদেরকে বলছিলাম রেজিস্ট্রেশন করার পর রোল নাম্বার দিয়েছে, রোল নাম্বারটা সেট করে নিবা। যেমন উম্মে হাবিবা তৃষা রোল নাম্বার কত 1101, যাই হোক সি লিখবা। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে প্রিয়ানুর তোমারও আছে, ইমতিয়াজ তোমারটাও দিয়ে দিব। রোল নাম্বারটা সেট করে নিও, কারণ আমি জানি না তো কে কে জয়েন করছো। আমরা কিন্তু 1 তারিখ থেকে আল্লাহর নামে শুরু করব, নাম ডাকা হাজিরা খাতায় কে কে ক্লাসে জয়েন করছো, কে কে ক্লাস করো নাই, সবগুলো হবে আগের মতোই, আমাদের অফলাইনের মতোই হবে। হ্যাঁ, নাম ডেকে নাম প্রেজেন্ট করে আমরা এখন ক্লাস করব। নাম প্রেজেন্ট বলতে আর কি নামগুলো আমার হাজিরা খাতায় তোলা হবে আর কি, কে কে আসলো কে কে আসলো না, প্রতিদিন আমরা তুলবো ইনশাল্লাহ। তো সবাইকে বলতেছি এভাবে নিয়মিত ক্লাস করো। আমি চেষ্টা করতেছি তোমাদের যেটা বেশি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল বিষয়গুলো দেখাতে, আর চেষ্টা করতেছি খুব সুন্দরভাবে তোমাদের সব সাবজেক্টকে হেল্প করতে ইনশাল্লাহ। তো আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হবে, আর আমাদের স্পেশাল যে ইংরেজি ক্লাস রাত 11:15 আছে, তোমরা সেই ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।